আমরা সাম্প্রতিক সময়ে গোবর মস্তিষ্কের কতগুলো ব্যাপার খেয়াল করছি। এখন গোবর মস্তিষ্কটা কি? গোবর মস্তিষ্ক হচ্ছে এটা আসলে মানে গোবর যেভাবে সব জায়গায় কাজে লাগে, প্রয়োজনীয় লাগে, অপ্রয়োজনীয় লাগে। গোবর মস্তিষ্কটা যেটা হয় সেটা হচ্ছে সব কিছুতে সে ঈমান আনে, অর্থাৎ সব কিছুকে সে বিশ্বাস করে যেটা তার কম্পারেটিভলি তার ধারে কাছে দিয়ে যায়। অর্থাৎ যে বিষয়টা সে খুব সহজে মনে হয় যে এটার মধ্যে এই বিষয়টা মানলে তাকে নিরাপদ থাকা যাবে, অর্থাৎ অন্য পাঁচজনের মন কালো হবে না, আর সবাইকে সন্তুষ্ট রাখা যাবে, এরকম পরিস্থিতি যখন দেখে তখন গোবর মস্তিষ্কটা যেটা করে সেটা হচ্ছে তাকে গ্রহণ করে। এই কারণে গোবর মস্তিষ্ক যা সত্য অনুসন্ধান করার চেয়ে, সত্যটাকে জানার চেয়ে, উপলব্ধি করার চেয়ে তার হাতের কাছে যাই পায় এটাকে নিয়ে সন্তুষ্ট থাকতে চায়। এখন এই সন্তুষ্টি থাকার যে পরিণতিটায় দাঁড়িয়েছে ধরেন পিনাকি, এই পরিণতি গিয়ে পৌঁছেছে ইলিয়াস। অর্থাৎ এই গোবর মস্তিষ্ককে লিড করার জন্য প্রয়োজনীয় যে উপাদান সেটা ওদের মধ্যে আছে। এই প্রয়োজনীয় উপাদানটা থাকার ফলে কি যেটা হচ্ছে গোবর মস্তিষ্কটা সহজেই পরিচালিত হয়। পিনাকি বলে আজকে রাত, দিনকে বলে রাত, সবাই বলে এই রাত রাত রাত, ইলিয়াস বলে আজকে দিন, গোবর মস্তিষ্ক বলে হ্যাঁ দিন দিন দিন। কিন্তু যিনি গোবর মস্তিষ্ক সম্পন্ন নয়, শুভবুদ্ধি সম্পন্ন, তিনি কি করেন? তিনি সত্যটাকে খুঁজে দেখেন, অনুসন্ধান করেন, কোথায় সত্য লুকিয়ে আছে, সেটা কোথায় আছে, রিকশার হুটতলায়, পাহাড়ে, পর্বতে, নদী নালায়, নাকি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, কোথায় সত্য লুকিয়ে আছে সেই সত্যটাকে অনুসন্ধান করেন। ফলে গোবর মস্তিষ্কের সাথে অন্য মস্তিষ্কের এই একটা বড় পার্থক্য। এখন গোবর মস্তিষ্কটা হচ্ছে কি বাঙালি, বিশেষ করে বাংলাদেশি একটা অংশের মধ্যে খুব বেশি বিদ্যমান। সেই অংশটা হচ্ছে কারা? এরা ফেসবুক ফলোয়ার, এরা ফেসবুক চালায়। কেন চালায়? উদ্দেশ্য হচ্ছে গোবর মস্তিষ্ক চর্চা করবে কোথায়, সেজন্য তার ফেসবুক। এই চালানোর মধ্য দিয়ে ফেসবুকের যে কালচার সেটাকেও তারা নষ্ট করে ফেলে। আর এই নষ্ট করার জন্য, নষ্ট করতে গিয়ে যেটা হয় অনেক সত্য আড়ালে থেকে যায়। এই যে একটা আমরা জানি না যে সত্য সবসময় জিতে না, সত্য অনেক সময় আড়ালে পড়ে যায়, সে সবসময় জিতে না। আবার সে জিতে ঠিকই, কিন্তু একটু সময় লাগে। সময়টা যখন পাল্টে যায়, যখন দিনের আলোটা ফুটে ওঠে, তখন সত্যটা আবার সামনে এসে দাঁড়ায়। তা সেই সময় পর্যন্ত যে অন্ধকার একটা বিভৎসময় কাল অতিবাহিত হয়, সেই সময়টা গোবর মস্তিষ্কের এই জয় জয়কারটা চলতে থাকে। আর এই জয় জয়কারের তলে যাতে মানুষ, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চাপা না পড়ে, সেই জন্য হচ্ছে সতর্ক থাকাটা অত্যাধিক বুদ্ধিমানের কাজ, এবং ধৈর্য ধরাটা। এবার আসুন মুক্তিযুদ্ধ ৩০ লক্ষ প্রসঙ্গ। কালকে মেজর ডালিম যেটা বললেন, ডালিম কি বলেছে? ডালিম বলেছে এখানে জাতির পিতা নিয়ে। তো জাতির পিতা কি শুধু বাংলাদেশে আছে, আর কোথাও নাই? পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে তারা মানেনি। তারা তো সৌদি আরবের জাতির পিতা মোহাম্মদ আবদুল্লাহ বিন সাদকে তারা মানছে না। তুরস্কের জাতির পিতা কামাল পাশাকে মানছে না। মিশরের জাতির পিতা মানছে না। ইরাকে মানছে না আয়াতুল্লাহ খমিনিকে জাতির পিতা। ইরানে মানছে না, ইরানে আয়াতুল্লাহ খমিনি, ইরাকে মানছে না। সব যদি মুসলিম অধ্যুষিত যে দেশগুলো আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহারাইন, মিশর, সিরিয়া, প্রত্যেকটা তো না একই ধর্মের মানুষ, কিন্তু এদের জাতির পিতা কি ইব্রাহিম? তা তো নয়। খোদ পাকিস্তানের জাতির পিতা তো ছিল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। ভারত না হয়ে যায় কোন ধর্মের মানুষ, সেজন্য সেখানে গান্ধীকে জাতির পিতা মানছে। তাহলে এই যে একটা জাতির পিতার এরকম জলজ্যান্ত উদাহরণ চোখের সামনে থাকার পরও গোবর মস্তিষ্ক কি করলো? কালকে ডালিম কি বললো এটা নিয়ে নাচা শুরু করলো। তা এই জন্য গোবর মস্তিষ্কের এই নাচানাচি যেটা হলো, এই চোখের সামনে এতগুলো জাতির পিতার দৃষ্টান্ত থাকার পরেও এই গোবর মস্তিষ্ক আসলে আইডেন্টিফাই করতে পারে না যে সৌদি আরবের জাতির পিতা আছে, আমার মিশরে আছে জাতির পিতা, ইরানে আছে, ইরাকে আছে, পাকিস্তানে আছে, তারপরেও বাংলাদেশের জাতির পিতা নিয়ে এত দ্বন্দ্ব কেন? কাজে এই গোবর মস্তিষ্ক ভিডিও দ্বারাই প্রভাবিত হচ্ছে। ওই যে গোবর চর্চা করে যারা, গোবর চর্চাকারী, যে ইলিয়াস পিনাকি, তাদের গুরু,
এই গুরুরা হচ্ছে এক একবার এক এক বয়ান হাজির করে, আর এটা নিয়ে এরা সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করে ফেলে। এত নোংরা করে মানুষের বাথরুমও আরো পরিষ্কার থাকে, এর চেয়ে নোংরা করে ফেলে এই সোশ্যাল মিডিয়াটা। তখন ওটা বললো জাতির পিতা দিয়ে কালকে ডালিম একটা গল্প করলো, একটা ফাও আলাপ দিল, এটা এরা মানলো। এবার আসুন দ্বিতীয় জায়গাটা বললো 30 লক্ষ শহীদদের প্রশ্ন। 30 লক্ষ শহীদের প্রশ্ন নিয়ে এখানে প্রচুর বিতর্ক হয়েছে। বলছে শেখ মুজিব নাকি পাকিস্তান থেকে এসে ভারতে বলছে যে আমার 30 লাখ মানুষ মারা গেছে, 3 লক্ষকে উনি 30 লাখ বলছেন। কিন্তু এই গাদার দল এই সত্যটা একটু উন্মোচন করলেই তো হয় যে আসলে শেখ মুজিব কি আগে বলছেন নাকি তার আগে এখানে এই আলোচনাটা ছিল। শেখ মুজিব বাংলাদেশে আসছেন 10ই জানুয়ারি, আর বাংলাদেশে 10ই জানুয়ারি এসে উনি এইটা বলার পূর্বেই দেশীয় এবং আন্তর্জাতিক যে মিডিয়া, সে সবগুলো মিডিয়া এই আলোচনাটা করছে যে আলোচনা এখানে কত লক্ষ মানুষ হয়। খোদ মাওলানা ভাসানী এপ্রিল মে মাসে মাওলানা ভাসানী বলছে যে 10 লক্ষ মানুষ শহীদ হয়েছে। 10 লক্ষ মানুষ শহীদ হওয়ার কথা বলেছে মাওলানা ভাসানী, সেটা শেখ মুজিব না। এরা তো তাও মানতে চাচ্ছে না, ওরা 3 লক্ষ পাইল কোথায়। কবি আসাদ চৌধুরী প্রথম দিকে একটা কবিতা লিখলেন 1954 এই শিরোনামে। সেই কবিতাতে উনি 10 লাখের কথা বলছেন। এরপর যখন জুনের পরে উনি আরেকটা কবিতা লিখছেন যে বারবারা বিডলারকে, সেখানে বলছে 15 লক্ষ নিরীহ মানুষকে ঠান্ডা মাথায় খুন করছে ইয়েহিয়া। বলছে এটা তো ইয়েহিয়া না, একটা জল্লাদের ছবি। তো এই যে এরপর আসুন, এটা আমরা কবিদের কথা বললাম, সংবাদপত্রগুলো কি বলছে। সংবাদপত্রগুলো বিশেষ করে একজন সাংবাদিক মাসকারেজ সম্পর্কে আপনারা জানেন, যা পাকিস্তানে যার পোস্টিং ছিল, তাকে পাঠানো হয়েছিল এই বাংলাদেশে। পাকিস্তান যে বর্বর হত্যাকাণ্ড চালায়, পাকিস্তান ভেবেছে যদি সে বাংলাদেশে আসে তাহলে যে কাজটা হবে সে হচ্ছে পাকিস্তানের পক্ষে রিপোর্ট করবেন। কিন্তু মাসকারেজ এখানকার যে বর্বর হত্যাযজ্ঞ দেখে গেলেন, এবং তার ওয়াইফ ছিল পশ্চিম পাকিস্তানে, তাকে সেখান থেকে সরালেন, নিয়ে তারপরে উনি মানে ইউরোপে গিয়ে যেই নিবন্ধ লিখেছিলেন পত্রিকায়, সেখানে উনি বলছেন এটা প্রায় 50 লক্ষ শরণার্থীর কথা বলছেন। সেখানে যে মৃতের সংখ্যা নিয়ে উনি বক্তব্য বা লিখে দিয়েছেন, সেটা উনি বললেন শুধু তো মানে সম্মুখে যে হত্যা হচ্ছে, কিলিং হচ্ছে, যেমন একটা গ্রামে 12,000 হত্যা করেছে বাংলাদেশের, প্রায় এখানে 6,000-এর অধিক বধ্যভূমি পাওয়া গেছে। সেগুলোতে কাদেরকে খুন করেছে? সেগুলো তো বাঙালিদেরকে তো খুন করেছে। মাসকারেজ সেটাকে ছাড়িয়ে গিয়ে বলছে শুধু তাই না, শরণার্থী শিবিরের ডায়রিয়ায়, কলেরায়, ম্যালেরিয়ায় যে মানুষ মারা গেছেন, এবং যুদ্ধ পরবর্তীতে যারা ফিরে আসার পরে অসুস্থ হয়ে পঙ্গুত্ব বরণ করে মারা গেছেন, যে নারীরা সন্তান সম্ভবা ছিলেন দর্শিতা হয়ে, তাদের সন্তানদের যাতে জন্মাতে না পারে এই জন্য যে নারীরা হত্যা হয়েছেন, সেগুলোর হিসাব করলে এটা তো 40 লাখকে ছাড়িয়ে যায়। এটা তো ছিল মাসকারেজ। উনি তো শেখ মুজিব তো তখন নাই, জানেও না কি হচ্ছে। তারপরে আসুন এবার আমাদের যদি আমরা পত্রিকাগুলোর কথা বলি, নিউ ইয়র্ক টাইমস কি বলছে। নিউ ইয়র্ক টাইমস আর পাকিস্তানের পত্রিকা ছিল না, আমেরিকান পত্রিকা ছিল, সেটা কি বলছে। তারপরে আমরা যদি দেখি খোদ সোভিয়েত ইউনিয়নের যে প্রবদা পত্রিকা, প্রবদা কি বলছে। প্রবদা বলছে 30 লাখ হত্যা হয়েছে। এরকম করে এখানকার যতগুলো আন্তর্জাতিক মিডিয়া ছিল গুরুত্বপূর্ণ, সবগুলো মিডিয়া তখন বলছে যে এখানে 30 লাখ হত্যা হয়েছে। শেখ মুজিব তখন কিন্তু দেশে নাই। এরপর আসুন এই 30 লাখের কথা তারপর কে বলছেন, 30 লাখের কথাটা তারপর মাসকারেজের পরে এখানে পরবর্তীতে অনেকগুলো গবেষণা হয়েছে। যেমন একটা খুবই তাৎপর্যপূর্ণ গবেষণা ছিল ডক্টর রামেলের গবেষণা। এটা খুবই বিখ্যাত, কারণ আপনারা জানেন রামেল হচ্ছে জেনোসাইড নিয়ে গবেষণা করে উনি অনেক স্বীকৃতি পেয়েছেন। যে রামেল তার গবেষণায় দেখিয়েছেন যে এখানে যে পরিমাণ হত্যা হয়েছে এবং হত্যা করার যে প্রক্রিয়া অবলম্বন করেছে, খোদ পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার আগে যে টিক্কা খান ডিক্লেয়ার করেছে যে ওদের 30 লক্ষকে তোমরা হত্যা করো, 30 লক্ষকে হত্যা করলে বাকিরা আমাদের থাবার মধ্যে এমনিতেই চলে আসবে। অর্থাৎ তাদের টার্গেটে ছিল মিনিমাম 30 লাখ হত্যা করবে। এই যে টার্গেট কিলিং করে যে কিলিংটা করেছে, এটার পরিণতি উনি দেখিয়েছেন মানে 12,50,000 থেকে মিনিমাম এটা 30 লাখ পর্যন্ত হত্যা হয়েছে। এটা বলছে রামেলের গবেষণায়। একই রকম করে যে এখানে ডক্টর যে রবার্ট গুর যে ওনার যে গবেষণাটা ছিল, রবার্ট গুরের গবেষণায় আমরা দেখতে পাই
তিনি যে তার গবেষণায় এসেছে যে বৃহৎ যে গোটা দুনিয়াতে যতগুলো এখানে জেনোসাইড হয়েছে, জেনোসাইডের বাংলা হচ্ছে গণহত্যা, যেটার উপর নির্ভর করে জহির রায়হান আমাদের এখানকার যে চলচ্চিত্র নির্মাতা, জানেন আপনারা, খুব ভালো উপন্যাসিকও ছিলেন। জহির রায়হানেরও একটা শর্ট ফিল্ম আছে, ডকুমেন্টারি আছে, ফিল্ম বলা যাবে না, একটা ডকুমেন্টারি আছে স্টপ জেনোসাইড এই নামে, যেটার মধ্য দিয়ে গোটা দুনিয়াবাসীকে বাংলার, বিশেষ করে বাংলাদেশের উপরে যে পরিমাণ গণহত্যা চলছে সে দেখিয়েছিলেন। এই গণহত্যা নিয়ে রবার্ট গুরের বক্তব্য কি, তিনি এটাকে একটা সংখ্যাটাকে উনি হিসেব করলেন এবং সেই হিসাব করে দেখালেন এটা একবার প্রায় পঞ্চম থেকে সপ্তম স্থানে আছে এই বাংলাদেশের গণহত্যাটা। এটা স্থানটা হচ্ছে গোটা দুনিয়াতে যত গণহত্যা হচ্ছে তার মধ্যে সপ্তম স্থান দখল করে আছে। এবার আসুন গিনিস বুক, বা শেখ মুজিবের না ভুল বলছেন, গিনিস বুকও কি তাই বিশ্বাস করবে? গিনিস বুক এটাকে 30 লক্ষ হত্যাকাণ্ডটাকে স্বীকৃতি দিয়েছে, গিনিস ওয়ার্ল্ড বুক, আপনারা জানেন। এর বাইরেও এখানে আমাদের যে আমরা জানি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে আমাদের ডিকশনারি গণহত্যা বিষয়ক, সেখানেও প্রায় যে 30 লাখ শহীদ এটাকে মানে মানুষ মারা গেছে, এটাকে তারা হচ্ছে বলেছে, মানে এই দাবিটা করেছে, এখনো তাদের যে গুরুত্বপূর্ণ নথিপত্রে সেই সংখ্যাটা আছে। ফলে গোবর মস্তিষ্কের অসুবিধাটা যেটা, তারা সত্য অনুসন্ধানের চেয়ে ওই ভিডিওতে কি করেছে, তাদের গোবর মস্তিষ্কের চর্চাকারীরা বা যারা গুরু তারা কি বলছে সেই তার দিকে তারা দাবিত হয়, এটাকে অনুসন্ধান করার প্রয়োজনটা মনে করে না। যেভাবে একটা সময় বলতো না ঘোড়ার দাঁত একটা কম ছিল, এটা দীর্ঘদিন ধরে এটা চর্চা হচ্ছে, কিন্তু দাঁতটাকে, ঘোড়াটাকে হা করালেই তো তার দাঁত কয়টা আছে এটা মানে বের করা যায়। বা তার পরবর্তী বলছে নারীদের নাকি দাঁতের সংখ্যা কমের জন্য বুদ্ধি কম, তাইলে তার একটা নারীকে হা করায় তো দাঁতটা গনলে হয়ে যায় তার দাঁত কয়টা। কিন্তু এই গোবর মস্তিষ্ক হচ্ছে এই কাজটা করে না, মানে সত্যটা উদ্ঘাটন করা বিপজ্জনক, কারণ নিজের বিরুদ্ধে যদি যায়, নিজের প্রতি যে আস্থা ভরসা এবং যুক্তির প্রতি যে সংবেদনশীল থাকার যে জায়গা সেটা যেহেতু দুর্বল, ফলে গোবর মস্তিষ্ক হচ্ছে এটাকে গোবরটাকে চর্চা করতে থাকে, গোবরটাকে ঘাটাঘাটি করে। কিন্তু সংকটটা হচ্ছে গোবর ঘাটতে গিয়ে এই যে পরিমাণ পোকা ছড়িয়ে পড়েছে সারা দেশে, এটা হচ্ছে কি অন্যদের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি করে যে আসলে কি 30 লাখ শহীদ হয়েছে, এটা কি সম্ভব? আমরা তো দেখি ফিলিস্তিনে ইসরায়েল যুদ্ধে বছর পর বছর লেগে আছে, সেখানে তো এরকম করে হত্যা হচ্ছে না। কিন্তু আমরা জানি যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ একটা সংগঠিত যুদ্ধ, সেখানে হচ্ছে ফিলিস্তিনি বাহিনী প্রশিক্ষিত, তার জনগণ মানসিকভাবে প্রস্তুত যুদ্ধ করার জন্য, এবং সেখানে যে বোমা হামলা করে মানে উড়িয়ে দেয়, সেখানে কত হতাহত হয়। সেখানে ওই বাড়িতে বোমা হামলা করে যেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয় বা পূর্ব করা হয় যে কোথাও হামলা হবে। ফলে ইসরায়েল ফিলিস্তিনের প্রেক্ষাপট আর বাংলাদেশের না, কারণ বাংলাদেশি মানুষটা ছিল নিরীহ বলতে তারা কোনো যুদ্ধের প্রশিক্ষণ ছিল না, হাতে অস্ত্র ছিল না, মানসিকভাবে প্রস্তুত ছিল না। হঠাৎ করে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তারা যুদ্ধের জন্য চলে গেছে ভারতে, গিয়ে প্রশিক্ষিত হয়ে আসছে, এখানে লড়াইটা করছে। এই গোবর মস্তিষ্কের এই একটা অসুবিধা, সেই সত্যগুলোকে ধারণ করতে চায় না, তার একটা ভয় আছে, কারণ সত্যটাকে মানতে গেলে তার অবস্থানটাকে ভাঙতে হয়, তার চিন্তাটাকে ভাঙতে হয়, ভেঙে সত্যের ধারস্থ হইতে হয়। যেহেতু সে তার অবস্থান থেকে নড়তে চায় না, ফলে সে এটাকে আর ছাড়তে চায় না। আর আরেকটা জিনিস কালকে ডালিম তার আলোচনায় বলছে যে যে কি জানি, এটা হচ্ছে সংবিধান বিষয়ে, যে সংবিধানকে কেন মানে করার বিষয় কি জানি বলে, এটাকে সংবিধানে শেখ মুজিব তার ইচ্ছা মতো যে মুজিববাদ নাকি কি জানি, যাই হোক এরকম একটা কি ব্যাপার যেন বলছে। তো এটাকেও তারা খুব এখানে হাইলাইট করার চেষ্টা করছে। প্রথম ব্যাপার হচ্ছে শেখ মুজিবকে হত্যার পিছনে এখানে শুধুমাত্র সেনাবাহিনী দায়ী নয়, সেনাবাহিনী যুক্ত না, এখানে সিআইএ এবং রয়ের যুক্ততা আছে। সিআইএ এবং এটা নিয়ে আহমদ সোফার একটা সুন্দর প্রবন্ধ আছে, সিআইএ এবং র কিভাবে যুক্ত। সিআইএ যুক্ত থেকেছে বলেই শেখ মুজিবকে রক্ষা করার জন্য যে রক্ষী বাহিনী ছিল, সে রক্ষী বাহিনী যদি কোনো কাজই করেনি, তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। রক্ষী বাহিনী যদি ওরা বললো যে সেনা অভ্যুত্থান হয়েছে, যদি সেনা অভ্যুত্থান হতো তাহলে তো পাল্টাপাল্টি সেনা বিদ্রোহ হতো। সেনা বিদ্রোহ হলে রক্ষী বাহিনীর সাহায্যে সেনাবাহিনীর সংঘাত হতো, সংঘর্ষে আহত নিহত বাড়তো, কিন্তু শেখ মুজিব এভাবে তাকে নির্বিঘ্নে গিয়ে হত্যা করার সুযোগটা থাকতো না। আর রক্ষী বাহিনী এখন শেখ মুজিবকে কেন হত্যা করতে হবে? কারণ শেখ মুজিব যেহেতু একটা এখানকার উঠতি ধনিক শ্রেণীর জন্য একটা প্রতিবন্ধক হয়ে উঠছে, তিনি এখানে একটা জাতীয়করণ করার দিকে ঝুঁকছে, অর্থনীতিতে লুটপাট ঢুকছে, আমলাতন্ত্রের এখানে একটা দৌরাত্ম্য বাড়ছে।
এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা স্টেপ নিলেন বাকশাল। যদিও বাকশাল নেওয়াটা ঠিক বেঠিক এটা একটা আলোচনা আছে, আমরা অনেকেই এটাকে ঠিক মনে করি না। এই সময় উনি এটা না নিলেও পারতেন, বরঞ্চ ওনার পরিবার, ওনার স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র, পরিবার যখন দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায় সেগুলোকে মোকাবেলা করা, তার ছেলে শেখ কামাল রীতিমতো হচ্ছে এখানে একটা অঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা পালন করতেছে, এগুলাকে নিয়ন্ত্রণ করাটা ওনার জন্য জরুরি ছিল। সেই জায়গা থেকে বাকশাল না করে এদিকে যাওয়াটাই তার জন্য জরুরি ছিল বলে আমরা মনে করি। কিন্তু তবুও বাকশাল যেহেতু উনি উদ্দেশ্য থেকে করছেন যে আমলাতন্ত্র, তারপর হচ্ছে এখানে যে দুর্নীতি, স্বজনপ্রীতি তৈরি হয়ে গেছে এগুলাকে মোকাবেলা করার জন্য, ফলে এই কাজটাতে যখন উনি ব্যর্থ হলেন, অর্থাৎ এই কাজটা করতে গিয়ে যখন উনি আমলাদের বিরাগ বাজন হলেন, উঠতি ধনিকদের বিরাগ, কেমন উঠতি ধনী, কেমন 47 আপনার দুর্ভিক্ষে এখানে মানুষ মারা যাচ্ছে, আর ওইদিকে এখানে কোটিপতি সংখ্যাটা বাড়ছে। আপনি চিন্তা করতে পারেন, 2 জন কোটিপতি 72 সালে বাংলাদেশ ব্যাংক যে ডিক্লার দিল দেশে 2 জন কোটিপতি, সেটা 47-এ দুর্ভিক্ষ, মানুষ খাইতে পারতেছে না, এটা এক লাপে মানে 2 জন থেকে 47 জনে পৌঁছে গেছে 74 সালে দুর্ভিক্ষের পরে। তাহলে এই যে একটা অতি ধনিক শ্রেণী যারা হচ্ছে এখানকার লুটপাট কাজটা জায়েজ করবে, মানুষের শ্রমটাকে শোষণ করবে, এই জায়গায় একটা প্রতিবন্ধকতা তৈরি করতে যাচ্ছে শেখ মুজিব। কাজে এই শেখ মুজিব জীবিত থাকলে এটা আসলে করা সম্ভব না। সেই কারণে সে হচ্ছে এই এখানে অতি ধনিক শ্রেণীও এটা চায় না, শেখ মুজিবের এই কাজটা করতে পারুক সেটা চায় নাই, আমলারা চায় নাই, সেনাবাহিনীও চায় না। যেহেতু সেনাবাহিনীর পোস্টে বঙ্গবন্ধুর স্পষ্ট অবস্থান ছিল, আপনারা দেখেছেন তার অনেক বক্তব্য, সে বলেছে সেনাবাহিনী পাকিস্তানি মিলিটারির মতো হবে না, তার সেনাবাহিনী পিপলস আর্মি। শেখ মুজিব বারবার তার ঘোষণায় অনেক বক্তৃতা আপনারা শুনবেন, সে বলছে আমার আর্মি হবে। যেহেতু শেখ মুজিবের একটা বড় গুণ ছিল, সবকিছুকে নিজের মতো করে বলতে পারতেন, আমার দেশ, আমার গরিব দুঃখী মানুষ, আমার জনগণ, আমার ভাই, তোমরা আমার ভাই, এরকম করে যে একটা দরদ দিয়ে, আবেগ দিয়ে মানুষকে টানার যে ক্ষমতা, এটা ছিল শেখ মুজিবের। কাজে উনি তখন বারবার বলছেন যে আমার সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর মতো হবে না, তারা হবে কি পিপলস আর্মি। পিপলস আর্মি মানে তারা জনগণের সাথে থাকবে, জনগণের সাথে মিলেমিশে উৎপাদন করবে, যেটার কিছু কাজ করার চেষ্টা করছে তাহের কর্নেল তাহের চেষ্টা করছিলেন কোথায়, আমাদের যে ক্যান্টনমেন্ট ছিল কুমিল্লায়, সেখানে। কিন্তু ওখানেও তো সেনাবাহিনীর একটা পর্যায়ের, বিশেষ করে যারা লুবি কর্মচারী, সেনাবাহিনীর তো খুবই লুবি এবং খুবই প্রচন্ড নারী লুবি, অর্থ এবং নারী উভয় লোভটা আছে আমাদের যে কোনো দেশের সেনাবাহিনীর মধ্যে, আর সেনা অফিসারের মধ্যে তো এটা আরো বেশি বিদ্যমান। ফলে শেখ মুজিব যখন বলতেছে আমার আর্মি হবে পিপলস আর্মি, সেনাবাহিনীর একটা বড় অংশ এটাকে নিতে পারেনি। তারা মনে করছে যদি পিপলস আর্মি হয়েই যায় তাহলে সেনাবাহিনীর এখন যে খবরদারি এটা তো থাকবে না। পিপলস আর্মি তো জনগণের সাথে, যেটা আমরা ভিয়েতনামে দেখেছি, তা যে পিপলস আর্মির কনসেপ্ট আমরা ছবিতে দেখেছি, খোদ শেখ মুজিব চীনে গিয়ে দেখে আসছে যে সেনাবাহিনী শুধু ব্যারাকে বসে বসে আর দেশের টাকা অর্থ নষ্ট করছে না, তারা উৎপাদনের সাথে যুক্ত হচ্ছে, মানুষকে উৎপাদনমুখী করছে, তাদের সাথে শ্রমমুখী যে ক্রিয়াকলাপ সেগুলো পরিচালনা করছে। ফলে পিপলস আর্মির এই ধারণা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে যে অফিসাররা এখন বসে বসে অর্ডার করে আর এখানে ভোগবিলাস করছে, এদের এই সুযোগটা থাকবে না। ফলে এরাও তখন বিরুদ্ধে চলে গেছে। আর মেজর ডালিম বা ফারুক এরা ছিল তারই অংশ, এই এবং জিয়া রহমানের যে কথাটা বললো, তারা ছিল এই ষড়যন্ত্রের অংশ, যে এইটা যদি বাস্তবায়ন হয় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে আপনারা জানেন যে কর্নেল তাহেরকেও নিয়ে আসছে, শেখ মুজিব হত্যার পরেই কিন্তু এটা নিয়ে আসছে, কুমিল্লা থেকে তাকে নিয়ে এসে তখন নৌ দপ্তর, অধিদপ্তরের দায়িত্ব দিয়েছে, দিয়ে উনি তখন এই নৌটা দেখতেন, সেনাবাহিনী থেকে তাকে সরাই নিয়ে আসে। অর্থাৎ যারাই রিপাবলিক আর্মি মানে পিপলস আর্মি প্রতিষ্ঠা করার জন্য আর সেনাবাহিনীকে ব্যারাক থেকে সরিয়ে জনগণের সাথে মিলেমিশে উৎপাদন করার জন্য ডাইভার্ট করছিল, তাদেরকে আসলে সরিয়ে নিয়ে আসছে শেখ মুজিব হত্যা করে। ফলে সেনাবাহিনী এই অংশটা এই কারণে চায়নি। দ্বিতীয়, আমেরিকা তো প্রথম থেকে তার বিরুদ্ধেই ছিল, সে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে, সে এখানে আমাদের যুদ্ধ করার জন্য সে 7ম নৌবহর পাঠিয়েছে। আর সেই জায়গায় যদি শেখ মুজিব তার এই কনসেপ্টটাকে প্রতিষ্ঠিত করে ফেলে, যেহেতু সে সাম্রাজ্যবাদের কাছে নতজানু না, সে নতজানু হতে চাচ্ছে না, সে স্বনির্ভর অর্থনীতির জন্য বাকশালের দিকে ধাবিত হচ্ছে, কাজে আমেরিকার যে দৌরাত্ম্য বা খবরদারি এটা এখানে প্রতিষ্ঠা করা আরো কঠিন হয়ে যাবে। আপনারা জানেন, বিশেষ করে মুক্তিযুদ্ধের পরেও আমি আমার অনেকগুলো ভিডিওতে এটা বলেছি যে ম্যাকনামেরা যখন দৌড়ে এসেছে, তাজউদ্দিন আহমেদ রীতিমতো অপমান করে তাকে বিতাড়িত করছে, বলছে কি চাও তোমরা, তুমি যুদ্ধ বিধ্বস্ত দেশ, বলছে আমাদের গরু টরু তো কিছুই নাই, কিছু গরু দিও। তো বলছে গরু, বললো আর কি চাও, বললো গরু বাঁধার তো দড়িও নাই,
তাহলে আর কিছু দৌড়ে দিও সাথে। এই যে তাজউদ্দিন আহমেদের অপমান বলছে, উপস্থিত সাংবাদিকরা বলছে সে সময় ম্যাকনামারা লজ্জায় লাল হয়ে গেছে, কেউ কেউ বলছেন নীল হয়ে গেছেন। এই যে মানে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থানটা ছিল সেই সময়ে, সেটাকেও তারা হচ্ছে এই ষড়যন্ত্রটা করছে। আর ভারতের সাথে যুক্ত, ভারত দেখলো শেখের যে জনপ্রিয়তা, ডানে বললে ডানে যাও, বামে বললে বামে যাও, জনগণ সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। এই জনপ্রিয়তাকে যদি বিট করতে হয় তাহলে শেখ মুজিবকে হত্যা করা ছাড়া বিকল্প কিছু নেই, এই জন্য সেটা করেছে। কিন্তু প্রশ্নটা হলো, শেখ মুজিবকে হত্যা না করলে কি হতো? শেখ মুজিবকে হত্যা না করলেও এখানে একটা গণ অভ্যুত্থান হতো, শক্তিশালী অভ্যুত্থান হতো। কি কারণে হতো? কারণ শেখ মুজিবকে সেন্টার করে এখানে যে পরিমাণ দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি তৈরি হয়ে গেছে, এগুলোকে শেখ মুজিব আর মোকাবেলা করতে পারছে না, বাকশাল করেও পারছে না। বাকশাল করে উনি বিরোধী পার্টিগুলোকে দমন করতে চাইলেন, নিজ দলকে বিলুপ্ত করে দিলেন। তার উদ্দেশ্যটা মহৎ, হয়তো এটা ইমপ্লিমেন্ট করাটা অত সহজ ছিল না, পারেন নাই সেই জন্য। এর ফলে এবং রক্ষী বাহিনীও বিভিন্ন জায়গায় মানুষের উপর যে চড়া হচ্ছেন, এটা যে মানুষের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে, সেটা কি করতে এখানে একটা গণ অভ্যুত্থান জন্ম দিত। আর গণ অভ্যুত্থান যদি শেখ মুজিবের পতনও ঘটতো, তাহলে বাংলাদেশের যে স্বনির্ভর অর্থনীতি এবং রাষ্ট্র কাঠামো গড়ে তোলার যে প্রশ্ন, সেটা আরো বেশি শক্তিশালী হতো। সেটা না করে সেনাবাহিনীর এই কুয়ের কারণে যেটা হলো, শেখ মুজিব হত্যা হলো এবং সেনাবাহিনীর একটা দৌরাত্ম্য এখানে বেড়ে গেল। এবং তারপরে আপনারা দেখেছেন এখানে ঘুরে ফিরে 90 সাল পর্যন্ত সেনা শাসনই ছিল। শেখ মুজিবের হত্যার পর মোস্তাককে বসাচ্ছে ক্ষমতা সেনাবাহিনীর হাতে, মোস্তাককে সরাইয়া বিচারপতি সাইমকে বসালো, তাও ক্ষমতা সেনাবাহিনীর হাতে। 80-র দশকে জিয়া রহমান আইসা একটা বুসুং বাসুং নির্বাচন দিয়ে নিজে ক্ষমতায় ছিল। তারপর হচ্ছে সে জিয়া রহমানকে মেরে ক্ষমতা আসছে সেনাবাহিনী। 90-তে আবার যখন একটা কিছু কাজ করে লড়াই টড়াই করে এরশাদের পতন ঘটলো, একটা নির্বাচিত সরকার আসলো বিএনপি, সে আবার একটা খেলা খেললো কি 96-তে আইসা, তা আবার সে নির্বাচন দিল একতরফা, দিয়ে নিজে ক্ষমতা গেল, অভ্যুত্থান করে আসলো। কিন্তু মাঝখানে এই যে অভ্যুত্থান বা তার নির্বাচন পর্যন্ত প্রেক্ষাপটের যে সময়, এই সময়ের দৌরাত্ম্যটা সেনাবাহিনীর। একই রকম করে আপনারা দেখছেন 2006-এ যখন বিএনপি আবার ক্ষমতাচ্যুত হয়, তখন আবার দৌরাত্ম্যটা কার? 90 দিনের কথা বলেছে, 3 বছর পর্যন্ত সেনাবাহিনী এখানে শাসন করেছে দৌরাত্ম্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ, যে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে সেদিন সেনাবাহিনীকে পরাস্ত করে নির্বাচন দিতে বাধ্য করেছে। ফলে এই সেনা দৌরাত্ম্যটা তখন হয়তো আর বাড়ার সুযোগটা থাকতো না গণ অভ্যুত্থানটা হলে। কিন্তু এই যে অনেকগুলো প্রতিষ্ঠিত সত্য ছিল, বিষয় ছিল, এগুলোকে এই গোবর মস্তিষ্ক চর্চাকারীরা যাচাই করার প্রয়োজনটা মনে করে না। না করে তারা এটা নিয়ে সন্তুষ্ট, মনে হচ্ছে দেশের ভবিষ্যৎটা নির্ধারিত হবে ওই মেজর ডালিমের বক্তব্য দিয়ে। তা তো কোনোভাবেই নয়। যে আপনাকে খুন করেছে সে কি কখনো বলবে আপনি ভালো মানুষ ছিলেন? তার স্টেটমেন্টের উপর করা যাবে? আমরা দেখছি যে কোনো জাতীয়তাবাদী নেতারা, তাদের কপালে খুবই দুর্ভাগ্য ছিল, দুর্ভাগ্য লেখাই ছিল। তা অধিকাংশ জাতীয়তাবাদী নেতা যারা হচ্ছেন, দেশে একটা স্বাধীনতা লড়াই হওয়ার পরে আর কেউ হচ্ছে স্বাভাবিক মৃত্যুটা ঘটে না, খুবই কম মানুষের ক্ষেত্রে ঘটেছে। আপনি গান্ধীর মতো মানুষকেও কাছ থেকে গুলি করে নাথুরাম গডসে মেরে ফেলেছে। নাথুরাম গডসে একটা বই আছে, আপনারা জানেন, নাথুরাম গডসে বলছি এই শিরোনামে। সেই বইতে তিনি যে আদালতে 3 ঘন্টা কেন শেখ মুজিব গান্ধীকে মারলেন তার উপরে যে বক্তব্য দিয়েছেন, সেটা ওই বইতে লিপিবদ্ধ হয়েছে। তো এরকম করে ধরুন শেখ মুজিবের পরিণতিও তাই হলো, বিভিন্ন দেশে যে জাতীয়তাবাদী নেতাদের কপালে তাই ঘটলো। খুব সমাজতান্ত্রিক বিপ্লবের নেতাদের ক্ষেত্রেও লেনিনকে খুব কাছ থেকে গুলি করেছে, এবং সে তো তারপরে অসুস্থ হয়ে লেনিনের মৃত্যুবরণ করলেন। ফিদেল কাস্ত্রোকে 622 বারের মতো হত্যা করার একটা চেষ্টা চললো। এরকম করে কোনো জাতীয়তাবাদী আন্দোলনের নেতা যারা, এদের অধিকাংশ কপালে আসলে দুর্ভোগটা ছিল। নানাভাবে দেশটাকে স্বাধীন করেছে, লড়াই করেছে, ত্যাগ প্রতিজ্ঞা করেছে, কিন্তু কেউ আর দীর্ঘদিন এই সুফলটা ভোগ করতে পারে না। তো কারণ হচ্ছে এখানে একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়, যে বিপ্লবের আকাঙ্ক্ষা, প্রতি বিপ্লবীরা তৈরি হয়, নানামুখী ষড়যন্ত্র তৈরি হয়। আর 71 সালে বাংলাদেশের যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি ছিল, বলছে ড্যাবলিশ অফ অ্যাশেস, সেই জায়গায় দাঁড়িয়েছিল। এখানে ব্রিজ নাই, রাস্তাঘাট নাই, এখানে উৎপাদনের যন্ত্র নাই, হালাতিয়ার নাই, প্রশিক্ষিত মানুষ নাই। সেই জায়গায় একটা দেশকে দাঁড়ানো তো আরো কঠিন ছিল। বিদেশি সাহায্য সহানুভূতির জায়গাটাও দুর্বল ছিল, যেটা আজকের বাস্তবতায় বসে বুঝে যাবে না। ফলে
এই গোবর মস্তিষ্কের যেই লাফালাফি করে এদের একটা অংশ কি পরিকল্পিত কিছু পার্টি যারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সপক্ষে শক্তি নয়, এই সংখ্যাটা খুবই বেড়েছে। কারণ মুক্তিযোদ্ধাদের একটা অংশ আওয়ামী লীগের বয়ান এবং আওয়ামী লীগের উপর বিরক্ত তিক্ত হয়ে বিভিন্ন দিকে টান করেছে। শেখ মুজিবের প্রীতি আছে এমন অনেক মানুষ বিএনপি করছে, আবার মুক্তিযুদ্ধ প্রীতি আছে এমন অনেক মানুষ জমাত করতে বাধ্য হচ্ছে। এই যে বাধ্য হওয়া, এটা হচ্ছে আমাদের দেশের জন্য দুর্ভাগ্য। যেমন মুক্তিযোদ্ধা ছিলেন আল মাহমুদ, একজন কবি, তিনি হচ্ছেন গিয়ে যুক্ত হলেন জমাতে। জমাত তো সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী পার্টি, যে পাকিস্তানে টিকতে পারে নাই, ভারতে পারে নাই, বাংলাদেশে সে আবার অস্তিত্ব টিকে আছে। কারণ বাংলাদেশের একটা গোবর মস্তিষ্কের যে লোকজনের চর্চা, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি তার পাল্টাপাল্টি রাজনীতির যে জায়গা, সেখান থেকে সে এই জমাত এবং এই উগ্রবাদী শক্তিটাকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে। আশ্রয় প্রশ্রয় এবং ক্ষমতা দিয়ে এই হৃষ্টপুষ্ট করেছে। আর আওয়ামী লীগ বরাবরই যে সময় যে কাজটা করার সেটা না করে, বিশেষ করে শেখ হাসিনাবাদ যদি আমি বলি, হাসিনাবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়টাকে অনেক বেশি হালকা করে ফেলেছে। এই জায়গা থেকে হচ্ছে আসলে এই গোবর মস্তিষ্কের যে শক্তি সেটা বৃদ্ধি পেয়েছে, ফলে নানা বিভ্রান্ত এখানে এখন ছড়াচ্ছে। আমরা সেই বিভ্রান্তের অবসান চাই এবং দেশ একটা সত্যিকার ইতিহাস জানুক, সুনাগরিক গড়ে উঠুক, স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠুক, সেটাই প্রত্যাশিত। আপনারা যারা দেখলেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।